আজকে আমরা কথা বলবো অনার্স লেভেলের থিসিস কোর্সের কমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে। তবে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে পাঠিয়েছেন ফয়সাল রিয়াদ ভাই, যিনি বর্তমানে আমেরিকাতে গবেষণা করছেন। পাবলিকেশনের জন্য আসলে পে করা লাগে কি না সেটা হচ্ছে ডিপেন্ড করে। যেমন আপনি যদি ওপেন অ্যাক্সেস জার্নাল পাবলিশ করতে চান, সেখানে তাকে একটা নির্দিষ্ট করে পাবলিকেশন ফি দিতে হবে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ কিংবা ডেভেলপিং কান্ট্রিজের জন্য হচ্ছে পাবলিকেশন ফি রাখে না। আর কিছু আছে যেমন ভুইফোর টাইপের জার্নাল কিংবা ওই ধান্দাবাজ টাইপের জার্নাল, যাদের কাজই হচ্ছে টাকার বিনিময়ে পাবলিশ করা। আমাদের দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্স লেভেলের শেষ বর্ষে অথবা থার্ড ইয়ারের শেষ দিকে একটি থিসিস কোর্স করতে হয়। এই কোর্সটি ইউনিভার্সিটি ভেদে 2 থেকে 3 সেমিস্টার পর্যন্ত হয়ে থাকে। এই কোর্সটি কিন্তু অন্যান্য কোর্স থেকে আলাদা। অন্যান্য কোর্সে আমরা নর্মালি ক্লাস করি, লেকচার শিট ফলো করি, ফাইনাল পরীক্ষা দিই, কিন্তু থিসিস কোর্সে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কিছু রিসার্চ করতে হয়। তো এই থিসিস কোর্স নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন থাকে, যেই প্রশ্নগুলোর উত্তর আমরা ফয়সাল রিয়াদ ভাই থেকে শুনে আসবো। আন্ডার গ্রাজুয়েট লেভেলের থিসিস কোর্সের মূল টপিক কিভাবে সিলেক্ট করবেন সে ব্যাপারে বিস্তারিত একটি ব্লগ ইতিমধ্যেই আমরা গালিব নোটসে পাবলিশ করেছি। গালিব নোটসের ব্লগের লিঙ্কটি ডেসক্রিপশনে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আন্ডার গ্রাজুয়েট লেভেলের থিসিস কোর্সটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনাদের মধ্যে যারা রিসার্চার হতে চান, সায়েন্টিস্ট হতে চান বা একাডেমিশিয়ান হিসেবে, ফ্যাকাল্টি হিসেবে জব করতে চান, তাদের জন্য এই থিসিস কোর্সটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স বা পিএইচডি করতে চান অথবা অন্য কোনো দেশের রিসার্চ বেসড কোনো ডিগ্রি নিতে চান, তাদের জন্য কিন্তু অনার্স লেভেলের থিসিস কোর্সটির গুরুত্ব অনেক বেশি। শুরুতেই বলেছি আজকে থিসিস সম্পর্কিত কমন প্রশ্নগুলোর উত্তর দিবেন ফয়সাল রিয়াদ ভাই। ফয়সাল রিয়াদ ভাই বর্তমানে আমেরিকার আরিজোনা স্টেট ইউনিভার্সিটির স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অফ ম্যাটার ট্রান্সপোর্ট অ্যান্ড এনার্জির আন্ডারে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে গবেষণা করছেন। ফয়সাল রিয়াদ ভাই দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি হায়ার স্টাডি অ্যাসপাইরেন্টদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। আরেকটি ব্যাপার হচ্ছে ফয়সাল রিয়াদ ভাইয়ের কিন্তু আমেরিকার একাধিক ল্যাবে গবেষণা করার অভিজ্ঞতা রয়েছে। তো চলুন থিসিস সম্পর্কিত কমন প্রশ্নগুলোর উত্তর আমরা ফয়সাল রিয়াদ ভাই থেকে জেনে আসি। সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আন্ডারগ্রেডে আমরা কীভাবে থিসিস পাবলিশ করতে পারি, তারপর হচ্ছে সেই থিসিস থেকে আসলে কীভাবে পেপার বের করা যায়, এই ধরনের ইস্যুগুলোর উপর। তো বেসিক্যালি সবাই প্রায়শই একটা কোশ্চেন, আমরা যারা আন্ডারগ্রেডে থাকি তারা সবাই আসলে কোনো এক্সপিরিয়েন্স মাস্টার্স কিংবা পিএইচডি স্টুডেন্টকে আমরা জিজ্ঞেস করি যে ভাইয়া একটা পেপার কেমন পাবলিশ করবো। তো আমার মনে হয় আসলে কোশ্চেনটা শুরু থেকে ভুল করা হয়। তো আসলে কোশ্চেনটা হওয়া উচিত যে আমি একটা ভালো কাজ করতে চাই কিংবা আমি একটা ভালো থিসিস করতে চাই, একটা ভালো থিসিস কীভাবে করবো। তো পেপার ইজ অলওয়েজ এ বাই প্রোডাক্ট। যে আপনি যদি ভালো কাজ করেন, আপনার কাছে যদি ভালো রেজাল্ট থাকে, ডেটা থাকে, আপনি যদি ভালো প্রবলেম সলভ করতে পারেন, তাহলে যে কোনো ভালো জার্নাল কিংবা কনফারেন্সে পাবলিশেবল। তো আসলে আমাদেরকে এক স্টেপ পিছনে আসলে কোশ্চেনটা করতে হবে যে একটা ভালো রিসার্চ কীভাবে করা যায় আন্ডারগ্রেডে। তো এখন যে কোনো ধরনের রিসার্চ আমি যদি খুবই সিম্পলি ভাগ করি, সেটাকে একটা হচ্ছে থিওরিটিক্যাল রিসার্চ কিংবা থিওরিটিক্যাল মডেলিং, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিলেটেড কাজ। তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা খুবই খারাপ, কিংবা কিছু কিছু ডিপার্টমেন্টের সাপোর্ট ভালো থাকে, কিছু কিছু ডিপার্টমেন্টের সাপোর্ট খুবই উইক থাকে। তো আলটিমেটলি দেখা যায় যে এক্সপেরিমেন্টাল কাজ আসলে সব ডিসিপ্লিনের, সব ফিল্ডের কিংবা সব জায়গায় চাইলেই করা যায় না। তো এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই থিওরিটিক্যাল কিংবা মডেল বেসড মডেলিংয়ের কাজ, ম্যাথমেটিক্যাল মডেলিং এই ধরনের কাজ করতে পছন্দ করেন। তো আসলে এটা আসলে ডিসাইড করতে হবে আপনাকে যে আপনি হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ডের, আপনার মেজর কিসের উপরে, এবং আপনাদের এক্সিস্টিং ইউনিভার্সিটিতে কিংবা আফটার ইউ কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন যে আপনি আসলে কী ধরনের সাপোর্টটা পাবেন যে এক্সপেরিমেন্ট করার। তারপরে হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে যে যদি দেখেন যে আপনি খুবই ভালোভাবে এক্সপেরিমেন্ট করতে পারতেছেন, দেন আপনি একটা খুব ভালো একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ডিজাইন করে কাজটা করতে পারেন। আর নাহলে হচ্ছে এটা খুবই দুঃখজনক যে আপনাকে আসলে অনেক সময় ফোর্সফুলি হচ্ছে অ্যানালিটিক্যাল কিংবা ম্যাথমেটিক্যাল মডেলিংয়ের দিকে হচ্ছে হাঁটতে হবে আর কি, ধরনের কাজ করতে হবে। তো এটা আসলে টোটালি হচ্ছে
রিসার্চ সাপোর্টের উপর ডিপেন্ড করে। তো আসলে আন্ডারগ্রেডে যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রায় বাংলাদেশে বিশেষ করে যারা ফেসবুকে ব্লগোস্ফিয়ারে অনেক সময় অনেকে কথা বলে যে আন্ডারগ্রেড আসলে ভালো রিসার্চ হয় না। অনেক সময় আমরা স্টুডেন্টদেরকে একতরফা দোষ দিয়ে যাই যে আমরা স্টুডেন্টরা আন্ডারগ্রেডে থাকা অবস্থায় টিউশনি নিয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আসল কথা হচ্ছে যে বাইরেও যে আন্ডারগ্রেডে যে সবাই যে খুবই এক্সট্রাঅর্ডিনারি লেভেল রিসার্চ করে কিংবা ধরেই সবাই রিসার্চার হয়ে যাচ্ছে এমন না। তো আমি যেটা দেখছি সেটা হচ্ছে বাইরেও যারা রিসার্চ করে আন্ডারগ্রেড স্টুডেন্ট হিসাবে, বিশেষ করে তাদের সিনিয়র ইয়ারে কিংবা থার্ড ইয়ারে এবং ফোর্থ ইয়ারে, তো তারা খুবই একটি স্পেসিফিক প্রবলেমের একটি স্পেসিফিক পার্ট সলভ করে, খুবই ছোট। যেমন ধরলাম কোনো প্রফেসর তিনি হচ্ছে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস নিয়ে কাজ করেন, সে কনসোল কিংবা আনসিসের ফাইনাইট এলিমেন্ট সলভার দিয়ে কোনো একটা স্ট্রাকচারাল সে অ্যানালাইসিস করেন কিংবা একটা মাল্টিফিজিক্স মডেলিং করেন কনসোলে। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে নর্মালি যেটা হয় যে তার একজন পিএইচডি কিংবা মাস্টার স্টুডেন্ট থাকে যে আসলে মেইন রিসার্চটা লিড করে, এবং তার সাথে একজন আন্ডারগ্রেড স্টুডেন্ট থাকে যার আসলে কাজ হচ্ছে বিভিন্ন মডেল ডেভেলপ করা, ক্যাড মডেল, ছোটোখাটো। আর পিএইচডি স্টুডেন্টরা তাকে হচ্ছে দেখা যাবে যে একটা প্রসিডিউর শিখিয়ে দেয় এবং সেই অনুযায়ী এক্সপেরিমেন্ট সিমুলেশনগুলো রান করে এবং ডাটাগুলো জাস্ট হচ্ছে সেই পিএইচডি কিংবা মাস্টার স্টুডেন্টকে দিয়ে থাকে এবং পরে সেই ডাটাগুলো সে অ্যানালাইসিস করে। তো আমি জাস্ট সিম্পল এক্সাম্পল দিলাম। আরও 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 এক্সাম্পল যে এরকম যে একটা বড় এক্সপেরিমেন্টাল ডিজাইন করে কেউ একজন পিএইচডি স্টুডেন্ট, একটা ছোটো পোর্শন নিয়ে আন্ডারগ্রেড স্টুডেন্ট কাজ করে। তো আসলে যে বাইরেও যে দেশে সবাই খুব বেশি মানে আন্ডারগ্রেড স্টুডেন্ট হচ্ছে খুব বেশি বড় কিছু করে ফেলে এমন না। আমাদের মনে হয় যে আসলে আন্ডারগ্রেড স্টুডেন্ট হিসাবে যে আমাদের এক্সপেকটেশন মানে আমাদের সক্ষমতাটা কি, এক্সপেকটেশন কি, এগুলো আসলে শুরু থেকে আসলে জানা থাকলে ভালো হয় যে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। তো আসলে যারা আমরা একটু ফ্রাস্ট্রেশনে ভুগি যে আমরা ভালো কোনো কাজ করতে পারতেছি না কিংবা বড় কোনো রিসার্চ হচ্ছে না, সো বেসিক্যালি ব্যাপারটা এমন না। তো এখন কেউ যদি বাইরে পড়তে আগ্রহী হয় তার জন্য আন্ডারগ্রেডের রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা থাকা হচ্ছে এই মুহূর্তে আসলে ক্রিটিক্যাল। হয়তো একটা সময় ছিল যেমন হচ্ছে যখন হচ্ছে আন্ডারগ্রেড রিসার্চ এক্সপিরিয়েন্সটা খুব একটা দেখা হতো না, কিন্তু এখন যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করে, যে ধরলাম কেউ একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছে, তো সে শুধু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছে না, একলা অ্যাপ্লাই করতেছে না, বাংলাদেশ থেকেও দেখা যাবে যে 10 থেকে 15 জন স্টুডেন্ট তার সাথে আছে। একই সাথে ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, চায়না, কোরিয়া বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করতেছে। তো বেসিক্যালি এই সিলেকশন প্রসেস একটা ব্রুটাল সিলেকশন প্রসেস। এখানে মানে নো মার্সি টাইপ প্রসেস। সেখানে কেউ যদি এক্সপেক্ট করে যে আমাদের দেশে তো রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার নাই, তারা কীভাবে আমার কাছ থেকে এক্সপেক্ট করবে যে আমি রিসার্চ সম্পর্কে জানবো কিংবা স্টুডেন্ট সম্পর্কে জানবো, সেটা আসলে ওই এক্সকিউজগুলো আসলে এই জায়গাগুলো আসলে মানে ভ্যালিড থাকে না। কারণ আমারই কম্পিটিটর কেউ ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা ইরান কিংবা চায়না থেকে দেখা যাবে যে আন্ডারগ্রেডে খুব ভালো কাজ করে, তাদের বড় কোনো গ্রুপের সাথে পেপার পাবলিশ করতেছে। তো এই জন্য আসলে আমাদের অ্যাটলিস্ট ফোর্থ ইয়ারে যারা আমরা থিসিস করি, তো আমাদের উচিত যে এমন একটা কাজ সিলেক্ট করা অ্যাটলিস্ট যাতে হচ্ছে আমরা একটা কনফারেন্স কিংবা জার্নালে একটা পেপার পাবলিশ করতে পারি, যাতে হচ্ছে এটা আমাদের ভবিষ্যতে স্কলারশিপ পেতে সহায়ক হয়। কারণ যখন আসলে সিলেকশন প্রসিডিউরটা শুরু হয়, মানে এখানে আসলে ফেয়ার সিলেকশন করার চেষ্টা করা হয়, মানে এখানে এই জন্য আসলে আন্ডারগ্রেডে আসলে আমাদের থিসিসের প্রতি জোর দেওয়া উচিত। এখন হচ্ছে আমরা একটা থিসিস কিংবা এক্সপেরিমেন্ট আসলে কীভাবে ডিজাইন করব, এটা আমার কাছে মনে হয় যে আসলে বেসিক্যালি সবার আগে সুপারভাইজারের সাথে একটা গুড কমিউনিকেশন এস্টাবলিশ করা জরুরি। যে কারণ আসলে আন্ডারগ্রেডে থার্ড ইয়ার পর্যন্ত আসলে মানুষ একজন স্টুডেন্ট আসলে শিখতে হচ্ছে সময়টা চলে যায়, মানে একটা রিসার্চ করার জন্য একটা ম্যাচুরিটি দরকার থাকে। সেটা আমার মনে হয় যে অ্যাটলিস্ট আন্ডারগ্রেডের কোনো স্টুডেন্টের স্বপ্রণোদিত যে ম্যাচুরিটি সেটা আসলে থাকে না। তো তারা একজন খুবই ভালো মেন্টরও দরকার হয়। তো এই জন্য আসলে যারা রিসার্চ শিখতে চায় তাদের আসলে উচিত সেরকম সুপারভাইজারের সাথে কাজ করার চেষ্টা করা, যারা আসলে রেগুলার রিসার্চ করেন, যারা আসলে আন্ডারগ্রেড স্টুডেন্টকে ট্রেন করবেন এবং দে উইল প্রিপেয়ার দেয়ার স্টুডেন্টস ফর দেয়ার মাস্টার্স অর পিএইচডি ডিগ্রি।
এই জন্য আসলে সুপারভাইজারের সাথে কমিউনিকেশন কিংবা সুপারভাইজার সিলেকশন খুবই ইম্পর্ট্যান্ট। কেউ যদি মনে করেন সে আসলে ভালো কাজ করতে চায়, পাবলিশেবল কাজ করতে চায়, তার আসলে শুরু থেকে এইভাবে টার্গেট নেওয়া উচিত। তো আসলে থিসিস, অনার্সের থিসিস কিংবা আন্ডারগ্রেড থিসিস মোটামুটি কিংবা ভালো মান বলতে আসলে যেটা বোঝায়, এটা আসলে মানে খুবই জেনারেলি সংজ্ঞায়িত করা খুব ডিফিকাল্ট। বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে খুব একটা ছোট প্রবলেম খুব সুন্দরভাবে করা যায়। যেমন আমি ধরলাম যে কেউ ধরলাম হচ্ছে কনক্রিট কিংবা স্ট্রাকচার মেটেরিয়ালে কাজ করতেছে, এখন সে বললো যে আমি কনক্রিট ব্লক বানাবো, সেটা সে পোরোসিটির উপর ডিপেন্ড করে, তার স্ট্রেংথ কেমন হয় সেটা হচ্ছে আমি টেস্ট করব। তো আসলে একটা খুব ছোট কাজ কিন্তু খুব সুন্দরভাবে এক্সপেরিমেন্টালি ডিজাইন করা হয়েছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলেশন দিয়ে। তো সেক্ষেত্রে দেখা যায় ছোটো কাজটাই খুব সুন্দরভাবে হচ্ছে সে পাবলিশ করতে পারবে। আর দেখা যায় অনেক কেউ একজন অনেক বড় প্রজেক্ট করে ফেলছে, যে সে ধরলাম একটা লাইন ফোলা রোবট বানায় ফেলাইছে, কিন্তু সেই অ্যালগোরিদম ডিজাইন করছে সেখানে তো অনেক প্যারামিটার ছিল যেটা সে কম্পেয়ার করতে পারতো তার আউটপুটের সাথে, এটা সে করে নাই। হি জাস্ট বিল্ড দ্য রোবট অ্যান্ড দেন ডিসপ্লেড ইট। তো হয়তো দেখা যাবে যে সেখান থেকে হয়তো ভালো প্রজেক্টের আউটকাম আসছে, কিন্তু আলটিমেটলি পাবলিশেবল কোনো ডেটা কিংবা রেজাল্ট নেই। তো আমরা ছোট কাজ করি কিংবা বড় কাজ করি সেটা হচ্ছে বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের আমরা যে ডেটাগুলো থাকবে কিংবা আমাদের একটা এক্সপেরিমেন্টের যে প্যারামিটারগুলো থাকবে সেটা আমরা কত ভালোভাবে ভ্যারি করে অ্যানালাইসিস করতে পারতেছি, আমার আউটপুটটা কীভাবে চেঞ্জ হতেছে। তো এগুলো আসলে দেখাটা অনেক ইম্পর্টেন্ট, মানে এগুলো আসলে একজন স্টুডেন্টের চেয়ে একজন মেন্টর আসলে খুব ভালোভাবে বলতে পারবে। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো ধরলাম হচ্ছে আপনি খুব ভালো থিসিসের আন্ডারগ্রেডে মোটামুটি ভালো কাজ করছেন, তারপরে চ্যানেল পাবলিশ করতে চান। তো বেসিক্যালি গ্রাউন্ড ওয়ার্কটা আসলে শুরু হয় থিসিস পেপার লেখার মধ্য দিয়ে। তো একটা থিসিস পেপার যদি 50 পৃষ্ঠা কিংবা 100 পৃষ্ঠা দেখা যায়, একটা পেপার হচ্ছে 10 পেজের, 10 থেকে 12 পেজের হইতেছে, ডিপেন্ডিং আপন ইউর কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ইউর ডেটা। তো থিসিস পেপার লেখা যাওয়ার আসলে কোনো শর্টকাট তরিকা নাই। ফার্স্ট অফ অল হচ্ছে প্রতিটা ভার্সিটির, প্রতিটা ডিপার্টমেন্টের কিংবা প্রতিটা সুপারভাইজার কিছু ইন্ডিভিজুয়াল ফরম্যাট থাকে। তো কিছু কমন সেকশন অবশ্যই থাকে, যেমন হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিসক্রিপশন, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন আমি কীভাবে করছি, তারপর আমি কী ধরনের এক্সপেরিমেন্ট করছি, তারপর কী ধরনের রেজাল্ট কিংবা ডেটা আছে ডেটা অ্যানালাইসিস করা, তারপর হচ্ছে এখান থেকে ডিসকাশন, তারপর কনক্লুশনে যাওয়া, তারপর হচ্ছে ফিচার কোনো রিকমেন্ডেশন থাকা। তো এগুলো হচ্ছে যে কোনো থিসিস পেপারের কমন পার্ট, এবং এগুলোই হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন পয়েন্ট নিয়ে হচ্ছে আপনি একটা পেপারে পাবলিশ করতে পারেন আপনার কাজ। তো এটা আসলে টোটালি সুপারভাইজারের উপর ডিপেন্ড করে যে সে আসলে হাউ হি ওয়ান্টস ইউ টু রাইট ইউর থিসিস। তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি আপনার কাছে যদি পাবলিশেবল ডেটা থাকে, তাহলে অবশ্যই আপনি কোনো না কোনো ভালো জার্নাল কিংবা কোনো না কোনো ভালো কনফারেন্স পেপারে হচ্ছে পাবলিশ করতে পারবেন। তো পাবলিকেশনের পূর্বে যে জিনিসটা হচ্ছে আসলে দেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা যাতে কোনো ওই প্রিডেটরি জার্নাল কিংবা প্রিডেটরি কনফারেন্সে যাতে আমাদের থিসিসগুলো পাবলিশ না হয়, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বিশেষ করে বাংলাদেশের মতো বাংলাদেশের মতো দেশগুলোতে যেটা হয়, প্রতিটা ইউনিভার্সিটি দেখা যায় ইন্ডিভিজুয়াল কিছু লোকাল কনফারেন্সের আয়োজন করে, যেটা হচ্ছে জাস্ট টু শোকেস দেয়ার ওয়ার্ক। মানে ওইটার আসলে কোনো খুব একটা ইন্টারন্যাশনাল লেভেলে খুব একটা রিকগনিশন থাকে না। তাহলে দেখা যায় অনেক সময় অনেক ভালো ভালো কাজ জাস্ট হচ্ছে কারো অজ্ঞতার জন্য কিংবা অসচেতনতার জন্য দেখা যায় যে লোকাল কোনো প্রিডেটরি কনফারেন্সে পাবলিশ হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে একটু সতর্ক থাকা উচিত। আর অবশ্যই সুপারভাইজারের সাথে সবসময় কমিউনিকেশন রাখতে ভালো, যে হচ্ছে অ্যাটলিস্ট আমার স্টুডেন্ট আমার উচিত যে ইমেজটা কনভে করা যে আমার সুপারভাইজারকে যে আমি একটা ভালো জায়গায় পেপারটা পাবলিশ করতে চাই। সো এটা হচ্ছে ফ্যাক্ট। আর অবশ্যই যে কোনো ধরনের পেইড জার্নাল কিংবা প্রিডেটরি জার্নাল হচ্ছে অ্যাভয়েড করা উচিত। আর এটা ঠিক যে সবাই, আমরা যারা থার্ড ওয়ার্ল্ড থেকে আসি, তা মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর হচ্ছে নেপাল কিংবা আফ্রিকা বিভিন্ন যেসব দেশ আছে, অনেক সময় দেখা যায় যে আন্ডারগ্রেড আছে সচেতনতা থাকে না আমাদের, কিংবা অনেক সময় চিপ পাবলিকেশনের জন্য দেখা যায় যে আমাদের কাজগুলো হচ্ছে আমরা যাদের সাথে কাজ করি তারা এতে কোনো না কোনো জার্নাল কিংবা জার্নালের নাম কাগজে পাবলিশ করে দেয়। তো
তো সেই ক্ষেত্রে আসলে একটু সচেতন থাকা উচিত। আর যদি কোনো কারণে যদি পাবলিশ হয়ে যায় সেখানে তো কিছু করার নাই, বাট সেক্ষেত্রে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে ওই কাজটাকে একটু মডিফাই করে কিংবা একটু এক্সটেন্ড করে তারপর হচ্ছে ভালো কোনো জায়গায় হচ্ছে পাবলিশ করা। তো এখন কোশ্চেন হচ্ছে পাবলিকেশনের জন্য আসলে জার্নাল কীভাবে সিলেক্ট করব। তো এটা আসলে ক্রিটিক্যাল, কারণ হচ্ছে টু বি অনেস্ট আন্ডারগ্রেডে আমাদের ওই ম্যাচুরিটিটা নাই যে আমরা আসলে ইন্ডিপেন্ডেন্টলি কীভাবে জার্নাল সিলেক্ট করব, আমার কাজ করে পাবলিশ হবে। তো বেস্ট হচ্ছে সুপারভাইজার হেল্প না। টু বি অনেস্ট সুপারভাইজার যদি অনেক সময় আমাদের কমিউনিকেশন ঠিকঠাক মতো না হওয়ার জন্য অনেক সময় সুপারভাইজারের সাথে আমাদের সম্পর্কে একটা তিক্ততা থাকে। তো আসলে এই জায়গায় মানে একজন সুপারভাইজারে ভালো জানেন যে একটা রিসার্চের কাজটা তার স্টুডেন্ট করছে, তো সেটার স্কোপটা আসলে কোন জায়গায় এবং সেটা কোথায় পাবলিশ হবে। কারণ যিনি সুপারভাইজ করেন অ্যাটলিস্ট তিনি হচ্ছে একজন পিএইচডি করা স্কলার কিংবা অ্যাটলিস্ট তার একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে, অ্যাটলিস্ট মানে তার কিছু পাবলিকেশন এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আছে, তিনি আসলে ভালো জানতে পারবেন। তো আমি সবসময় একটা একাডেমিতে হায়ারার্কি মেনটেন করাতে বিশ্বাসী। তো ধরলাম হচ্ছে আমার সুপারভাইজার কোনোভাবে হেল্প করতে পারতেছে না কিংবা আমি তাকে পাচ্ছি না সাহায্য এইসব ব্যাপারে, তো সেক্ষেত্রে আসলে আমাকে দেখতে হবে আমার যে কাজ সেটা আসলে মানে কোন জার্নালের স্কোপের মধ্যে পড়ে, যেটাকে আমরা তো ধরলাম হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অনেক ট্র্যাক আছে, থার্মাল, তারপর ফ্লুইড, তারপর হচ্ছে আবার হিট ট্রান্সফার, তারপর হচ্ছে কন্ট্রোল সিস্টেম, অটোমেশন। তো অনেক সময় দেখা যায় আমরা আমাদের কাজগুলো অনেকটা মিক্সড মুড ট্র্যাকে পড়ে, যে হয়তো আমি একটা কনভেক্টিভিটি ট্রান্সফার রিলেটেড কাজ করতেছি, যেটার স্কোপটা আসলে ফ্লুইড মেকানিক্সের মধ্যেও আছে, আবার হিট ট্রান্সফারের স্কোপের মধ্যেও আছে। তো এগুলো সম্বন্ধে জানতে হবে যে আমি আসলে আমার যে কাজ সেটা আসলে কতটুকু ওয়েল ডিফাইন্ড একটা জার্নালের স্কোপ দ্বারা। তো সেটা আসলে স্টাডি করতে হবে। এই জন্য আসলে বিভিন্ন জার্নালের ওয়েব পেজে গিয়ে জার্নালের স্কোপ অফ জার্নালগুলো পড়তে হবে। তারপর হচ্ছে রিসেন্ট পাবলিকেশনগুলো দেখলে আসলে আইডিয়া পাওয়া যায় যে আমার সিমিলার টাইপের কাজ আসলে ওই ধরনের জার্নাল পাবলিশ হয়েছে কি না। আই এম নট সেইং দ্যাট একই ধরনের কাজ, বাট কোন টপিক কিংবা কোন ফিল্ডের কিংবা কোন ট্র্যাকের কাজ, মানে কতটুকু ট্র্যাক তারা কভার করতেছে, এগুলো স্টাডি করার পর সেক্ষেত্রে হচ্ছে আমি একটা জার্নাল সিলেক্ট করবো। তো ডিপেন্ড করে হচ্ছে আপনি যদি খুবই ফাটাফাটি লেভেলে কোনো কাজ করেন, সে থিওরিটিক্যাল সিমুলেশন করছেন, এটা খুব ভালো কাজ হয়েছে। তো হইতে পারে যে আপনি বাংলাদেশ থেকে আন্ডারগ্রেডে থাকা অবস্থায় ন্যাচারাল পাবলিশ করছেন, এটা অস্বাভাবিক কিছু না। আবার অনেকে খুব ছোটো কাজ করছে, হয়তো সেটা একটা কনফারেন্স পেপারে পাবলিশেবল। তো এটা আসলে ডিপেন্ড করতে হবে ওই যে কাজের কোয়ালিটিটা আসলে বুঝতে হবে। তো কাজের কোয়ালিটি আসলে বোঝার ক্ষমতা মানে ওই মোমেন্টে আসলে একজন সুপারভাইজারের বেস্ট থাকে আর কি। তো এই জন্য আসলে সুপারভাইজারের সাথে আমি অবশ্যই সাজেশন দিই কমিউনিকেশন রাখাটা অনেক ইম্পর্টেন্ট। মানে বি ফেয়ার অ্যান্ড ফ্র্যাঙ্ক উইথ ইউর সুপারভাইজার, যে আপনি বাইরে পড়তে যেতে চান সেটার জন্য আপনাকে স্কলারশিপ পাইতে হবে, সেই জন্য আপনার পেপার থাকা অবশ্যই লাগবে। তো just communicate with the supervisor and he will help you at his best. এছাড়া আপনার কোনো বড় ভাই কিংবা অ্যালামনাই যারা আছেন, যারা একই জায়গায় কাজ করছে, তাদের সাথে কথা বলতে পারেন। তো তাদের সাথে কথা বলে জার্নাল ওয়েবসাইটে গিয়ে কিংবা কনফারেন্সের ওয়েবসাইটে গিয়ে তাদের স্কোপ অফ পাবলিকেশনগুলো দেখলে সেখান থেকে আপনি অবশ্যই ফিগার করতে পারা উচিত যে আপনি কীভাবে জার্নালটা কোন জার্নাল সিলেক্ট করবেন কিংবা এই কনফারেন্সের পেপারটা সাবমিট করতে পারবেন কিনা। পাবলিকেশনের জন্য আসলে পে করা লাগে কিনা সেটা হচ্ছে ডিপেন্ড করে। যেমন আপনি যদি ওপেন অ্যাক্সেস জার্নাল পাবলিশ করতে চান, সেখানে তাকে একটা নির্দিষ্ট করে পাবলিকেশন ফি দিতে হবে। তো এটা ক্ষেত্রে পেতে $500-1000 হতে পারে। আর অনেক ভালো জার্নাল হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ কিংবা ডেভেলপিং কান্ট্রিজের জন্য হচ্ছে পাবলিকেশন ফি রাখে না। তারপর হচ্ছে সেগুলোতে আসলে আপনাকে দেখতে হবে যে আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করবেন যে তাদের কোনো পাবলিকেশন ফি আছে কি না। আর কিছু আছে যেমন ভুইফোর জার্নাল কিংবা ওই ধান্দাবাজ টাইপের জার্নাল, যাদের কাজই হচ্ছে টাকার বিনিময়ে পাবলিশ করা। তো ওগুলোতে পাবলিশ তো করলে খুব একটা লাভ হবে না, ওটার সাথে আর মানে দৈনিক পত্রিকার সাথে কোনো পার্থক্য নেই। তো ওই ধরনের জার্নালে যদি কারো যদি পাবলিশ করার টার্গেট থাকে, তাহলে আসলে মানে সেটা জাস্ট আপনার হয়তো নামকা অবস্থায় এটা জার্নাল পেপার থাকবে, বাট এটা আপনার ক্যারিয়ারের জন্য কিংবা স্কলারশিপের জন্য কোনোভাবেই সাহায্য করবে না। তো টাকা দিয়ে পাবলিকেশন যদি করতে চান, অনেক ইন্ডিয়ান জার্নাল আছে, বাট এগেইন ইট ইজ মানে স্ট্রিক্টলি ডিসকারেজড।
আর কারো যদি বাই চান্স মানে কেউ জানতেন না কিংবা প্রফেসর বলছে যে অমুক জায়গায় পাবলিশ করে দাও, $85 দিলেই পাবলিশ করে দিবে, তো ওখানে আসলে আপনার দুর্ভাগ্য, মানে এটা আসলে আপনার দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। তো এই ধরনের সিচুয়েশন আসলে আসলে সবার চেষ্টা করেছে তার পেপারটা রিট্রেক্ট করে ফেলা, আর যদি না করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কাজটা এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করে হচ্ছে ভালো একটা কাজ করে, সেটা হচ্ছে আপনি পেপারটা অন্য কোনো ভালো জার্নাল আছে পাবলিশ করার চেষ্টা করতে পারেন। একটা ভালো পেপার লিখতে হলে অবশ্যই আপনার রাইটিং স্কিল অবশ্যই ভালো থাকতে হবে। তো এই জন্য রাইটিং স্কিল ডেভেলপ করাটা অনেক ইম্পর্ট্যান্ট। কারণ একাডেমিক ইংলিশের কিছু স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে অনেক জার্নাল যদি আপনি স্ট্যান্ডার্ডগুলো মেনটেন না করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে জাস্ট আপনার ওই স্টাইলিংয়ের জন্য হচ্ছে দেখা যাবে যে আপনার লেখাটা ভালো না হওয়ার জন্য দেখা যাবে অনেক সময় জার্নাল রিডার আপনাকে মেইল দিয়ে বলতে পারে যে আপনি হয়তো কোনো নেটিভ কাউকে দিয়ে আপনার রাইটিংটা রিভিউ করে আবার হচ্ছে সাবমিট করেন, এরকম অনেকে পায়। বিশেষ করে যারা আছে নন নেটিভ স্পিকিং কান্ট্রি থেকে পেপার সাবমিট করে, তাদের যদি লেখার কোয়ালিটি ভালো না হয় অনেক সময় মেইল দেয়, অনেক সময় রিজেক্ট করে দেয়। এটা আসলে ডিপেন্ড করে, এটার কোনো থাম রুল নাই, বাট অবশ্যই আপনাকে একাডেমিক রাইটিংটা শিখতে হবে ভালো করে। তো এই জন্য কোর্সের তো অনেক ভালো ভালো কোর্স আছে, সেগুলো আপনি শিখতে পারেন। আর হচ্ছে একটা ভালো থিসিস কিংবা একটা ভালো পেপার অবশ্যই আপনাকে স্কলারশিপ পাইতে অনেক বেশি সাহায্য করবে। এবং তো বেসিক্যালি মানে যদি কোনো সিঙ্গেল ডিসাইডিং ফ্যাক্টর নাই স্কলারশিপের ব্যাপারে, মানে অবশ্যই আপনার একাডেমিক সিজিপি খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা সবার আগে দেখা হয়, তারপর অন্য ফ্যাক্টর। তো ধরলাম হচ্ছে আপনি একাডেমিক সিজিপি স্ট্যান্ডার্ড লেভেলের মেনটেন করতেছেন আপনার কম্পিউটারের সাথে, তো সেখানে তো অবশ্যই একটা ভালো জার্নাল হচ্ছে আপনাকে অবশ্যই অনেক অনেক দূর আগায় রাখবে। আর যখন একজন প্রফেসর আপনাকে হচ্ছে ফান্ড দিতে চাবে, তো অবশ্যই দেখবে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা। তো আসলে আপনার থিসিস কিংবা আপনার পেপার পাবলিশড পেপারে সেটা আসলে প্রফেসরকে সেই মেসেজটা দেয় যে না, এই ছেলে কিংবা এই মেয়ে এক্সপিরিয়েন্সড। তো এই জন্য আসলে মনে হয় কারো যদি দেশের বাইরে মাস্টার্স কিংবা পিএইচডি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আসলে আন্ডারগ্রেডের থিসিসের উপর ভালোভাবে ফোকাস করা উচিত। তো এটাই খুবই সাধারণ কথাবার্তা, হয়তো ইনফরমেশনগুলো সবাই আসলে কম বেশি জানেন, আমি জাস্ট একটু সামারাইজ করার চেষ্টা করছি। তো কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করলে হচ্ছে আমি সেই প্রশ্নের উত্তরগুলো অন্য কোনো একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফয়সাল রিয়াদ ভাইকে, অনেক ব্যস্ততার মধ্যেও এই ভিডিওটি আমাদেরকে পাঠানোর জন্যে। আমাদের দেশীয় ইউনিভার্সিটিগুলোতে থিসিস কোর্স রিলেটেড রিসোর্সের কিন্তু অনেক স্বল্পতা রয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা যখন আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে থিসিস শুরু করি তখন কিন্তু এই কমন প্রশ্নগুলোর উত্তর না জানার ফলে অনেক মিস্টেক করে থাকি। তাই আপনি যদি এই কমন প্রশ্নগুলোর উত্তর থেকে উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে আপনার বন্ধুরাও থিসিস সম্পর্কিত এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারে। ফয়সাল রিয়াদ ভাইয়ের ডিটেলস রয়েছে ডেসক্রিপশনে, আপনারা যারা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তারা কিন্তু ডেসক্রিপশন থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি এই ভিডিওটি যারা নবীন গবেষক রয়েছেন, যারা গবেষণার একেবারেই প্রথম স্টেজে রয়েছেন তাদেরকে অনেক বেশি উপকার করবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান।